হরমুজ প্রণালীতে দুটি জাহাজ লক্ষ্য করে ইরানের গুলি চালানোর অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় 18 এপ্রিল হোয়াইট হাউসের ওভাল অফিসে সিবিএস নিউজের সাংবাদিক আলিভিয়া রিনালডির এক প্রশ্নের উত্তরে ট্রাম্প এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার জানান। Iranian gunboats fired upon 2 vessels today. President Macron. সিবিএস নিউজের সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন আজ ইরানি গানবোট দুটি জাহাজে গুলি করেছে। প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে রেগে যান ট্রাম্প। তিনি ওই সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, আউট। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিবডি। থ্যাংক ইউ। এই সময় তাকে অনেক রাগান্বিত দেখাচ্ছিল। এর আগে যুক্তরাষ্ট্রের সামুদ্রিক বাণিজ্য তদারকি কেন্দ্র ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানায় প্রণালীতে জাহাজের উপর হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ইরানের দুটি গানবোট একটি তেলবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। 1979 সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছিলেন। এরপর থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রূপে বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের ইরানি সম্পদ জব্দ রাখা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধবিরতির পর জব্দ থাকা সম্পদের এই বিষয়টি আবারও আলোচনায় এসেছে এবং এক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের আন্তরিকতা প্রমাণের একটি বড় পরীক্ষা হয়ে উঠেছে। ইরানি সংবাদ সংস্থা প্রেস টিভির তথ্য অনুযায়ী গত 47 বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে। এর মধ্যে তেলের রাজস্ব, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এবং বাণিজ্যিক সম্পদ রয়েছে। বিভিন্ন সময় এসব সম্পদ প্রেসিডেন্সিয়াল ডিক্রি বা প্রেসিডেন্টের আদেশের মাধ্যমে জব্দ করা হয়েছে এবং রাজনৈতিক চাপে ক্রমাগত এসব সম্পদ জব্দ বা আটকে রাখা হয়েছে। ইরানি সম্পদ জব্দের প্রথম এবং সবচেয়ে বড় ঘটনাটি ঘটেছিল 1979 সালের 14 নভেম্বর। সে সময় তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে থাকা প্রায় 8 বিলিয়ন ডলার মূল্যের ইরানি সরকারি সম্পদ জব্দ করার একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। ওই আদেশের আওতায় কেবলমাত্র ইরানি সরকারি অ্যাকাউন্টই নয়, বরং এটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার সাথে সংযুক্ত সকল ইরানি প্রতিষ্ঠানও ছিল। প্রেস টিভির তথ্য অনুযায়ী এই সিদ্ধান্তের ফলে সিটি ব্যাংক, চেস ম্যানহাইট ব্যাংক অফ আমেরিকা, HSBC, স্ট্যান্ডার্ড চার্টার্ড সহ বড় বড় মার্কিন ও আন্তর্জাতিক ব্যাংকগুলো ইরানের সাথে আর্থিক সম্পর্ক ছিন্ন করে। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শুধু ব্যাংকিং খাতের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি শিল্প ও জ্বালানি খাতের জন্যও ছিল। এর ফলে অনেক প্রকল্প অসমাপ্ত থেকে যায় এবং ইরানের বড় অঙ্কের পুঁজি আটকা পড়ে। 1981 সালের আলজিয়ার্স চুক্তির অধীনে জব্দকৃত সম্পদের কিছু অংশ ইরানকে ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু এই পুনরুদ্ধার প্রক্রিয়া অসম্পূর্ণ ছিল এবং কঠোর শর্ত সাপেক্ষে ছিল। সেই সময় ইরান প্রায় 3.6 বিলিয়ন ডলার ফেরত পেয়েছিল, তবে এটি জব্দকৃত মূল অর্থের তুলনায় নামমাত্র। ইরানের জব্দ করা মোট সম্পদের কোনো সরকারি পরিসংখ্যান নেই, তবে বিভিন্ন সূত্র অনুযায়ী 1979 সালে জব্দ করা সম্পদের পরিমাণ ছিল প্রায় 11 বিলিয়ন ডলার। এক সাক্ষাৎকারে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় 100 বিলিয়ন ডলার বলে ধারণা দিয়েছিলেন, কিন্তু পরে সেই হিসাব কমিয়ে 50 থেকে 60 বিলিয়ন ডলারে নামিয়ে এনেছিলেন তিনি। 2015 সালের আগস্টে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন গভর্নর ওয়ালি আসিফ জানান ইরানের জব্দ হওয়া সম্পদের পরিমাণ প্রায় 29 বিলিয়ন ডলার। এর আগে 23 বিলিয়ন ডলার জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকে ছিল।
বাকি $6 বিলিয়ন ভারতের কাছে তেল বিক্রির রাজস্ব আয় ছিল। পারমাণবিক চুক্তির আওতায় সম্পদ পুনরুদ্ধারের বিষয়টি উল্লেখযোগ্য হলেও সেটি অসম্পূর্ণ ছিল। এই চুক্তির মাধ্যমে ইরান তাদের জব্দ হওয়া প্রায় $50 থেকে $60 বিলিয়ন ব্যবহারের সুযোগ পেয়েছিল, যেগুলোর বেশিরভাগই অ্যাক্রো অ্যাকাউন্টে জমা ছিল। কিন্তু এই স্বস্তিও সাময়িক ছিল। 2018 সালের মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দেশটির একতরফাভাবে এই পারমাণবিক চুক্তি থেকে সরে যায় এবং ইরানের ওপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে মাত্র 3 বছর আগে ফিরে পাওয়া সম্পদগুলো আবারও ফ্রিজ বা জব্দ হয়ে যায়। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন ধুলোয় মিশে গেছে, কিন্তু পেন্টাগনের গভীর রাতে ঘুম কেড়ে নিচ্ছে একটি পাহাড়, যার নাম পিক্যাক্স মাউন্টেন। বলা হচ্ছে আমেরিকার সবচেয়ে শক্তিশালী বাংকারবাস্টার বোমাও এই পাহাড়ের কাছে এসে হার মানতে বাধ্য। ট্রাম্পের বিশাল বিশাল সব বোমা যখন ব্যর্থ, তখন ইরান কি মাকির 2000 ফুট গভীরে তৈরি করে ফেলেছে তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক দুর্গ? ইরানের ঠিক কেন্দ্রে তেহরান থেকে 200 মাইল দক্ষিণে এক রহস্যময় পাহাড়ের নাম কোলং গাজলা। গত জুন মাস থেকে আমেরিকার ভয়াবহ সব বিমান হামলা সত্ত্বেও এই স্থাপনাটি এখনও সম্পূর্ণ অক্ষত। বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল একটি সাধারণ পাহাড় নয়, এটি গ্রানাইট পাথরের এক অভেদ্য বর্ম, যা ফোর্দো পারমাণবিক কেন্দ্রের চেয়েও 2000 ফুট বেশি গভীরে অবস্থিত। এখানে মার্কিন বাংকারবাস্টার পৌঁছানো তো দূরের কথা, সাধারণ কোনো হামলায় এর আঁচড় লাগাও অসম্ভব। ট্রাম্পের অপারেশন মিডনাইট হ্যামার অনেক গর্ব করে 30,000 পাউন্ড ওজনের ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহার করেছিল, কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক সংস্থাগুলো বলছে পিক্যাক্স মাউন্টেনের সামনে এই দানবীয় বোমাগুলো খেলনা মাত্র। অবস্থা এমন দাঁড়িয়েছে যে হোয়াইট হাউসের সাবেক কর্মকর্তারা এখন স্থল অভিযানের মতো আত্মঘাতী পরিকল্পনার কথা ভাবছেন। কেউ কেউ বলছেন রাসায়নিক দূষক ছড়িয়ে পাহাড়টিকে বসবাসের অযোগ্য করতে। কিন্তু ইরানের আকাশ প্রতিরক্ষা এবং ড্রোনের মুখে এমন দুঃসাহস কি দেখাতে পারবে যুক্তরাষ্ট্র? কিন্তু ইরান সেখানে কি করছে? ইসরায়েলি নাশকতায় ক্ষতিগ্রস্ত কারখানার বিকল্প হিসেবে ইরান একে ব্যবহারের কথা বললেও পশ্চিমা বিশ্ব এটাকে দেখছে মিলিটারি গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দুর্গ হিসেবে। ধারণা করা হচ্ছে ইরানের অর্ধেকের বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম এখন এই পাহাড়ের সুরক্ষিত প্রকোষ্ঠে জমা আছে। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসিও এখনও পর্যন্ত এই দুর্গের ভেতরে প্রবেশের অনুমতি পাননি। তার মানে ইরান তার কৌশলগত সম্পদগুলো এমন এক জায়গায় নিয়ে গেছে যেখানে পৌঁছানোর ক্ষমতা কারণেই। সংঘাত নাকি সমঝোতা? ট্রাম্পের কঠোর বিরোধীরাও এখন মানতে বাধ্য হচ্ছেন যে কেবল শক্তির জোরে ইরানকে থামানো সম্ভব নয়। জোসেফ সিরিনসিয়নের মতো বিশেষজ্ঞরা বলছেন কূটনীতি ছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা অসম্ভব। সম্প্রতি ট্রাম্প ইরানের নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধুলো হস্তান্তরের কথা বললেও ইরান তা স্বীকার করেনি, বরং স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে পিক্যাক্স মাউন্টেনের ভেতরে দিনরাত কাজ চলছে। পিক্যাক্স মাউন্টেন আজ কেবল ইরানের এক স্থাপনা নয়, বরং এটি পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে এক বড় প্রতিরোধ। আমেরিকা কি শেষ পর্যন্ত কূটনীতির পথে হাঁটবে, নাকি ইরানের এই অভেদ্য পাহাড় আগামী নতুন কোনো সংঘাতের জন্ম দেবে? নেতানিয়াহুর প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন, এমন মন্তব্য করেছেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস।
প্রেসিডেন্ট ট্রাম্পের তীব্র সমালোচনা করে কমলা বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের মিত্রদের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন। এ সময় ট্রাম্পকে অনিরাপদ মানুষ বলে অভিহিত করেন হ্যারিস। কমলা হ্যারিসের অভিযোগ, ট্রাম্পের সিদ্ধান্তে মার্কিন সেনাদের ঝুঁকির মুখে ফেলা হয়েছে এবং এমন এক অভ্যন্তরীণ যুদ্ধ উস্কে দেওয়া হয়েছে যা সাধারণ মানুষের ক্ষতি করছে। একই সঙ্গে যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়ায় সাধারণ পরিবারের উপর চাপ আরও বেড়েছে বলেও উল্লেখ করেন তিনি। মিশিগানে ডেমোক্রেটিক পার্টির এক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস বলেন, ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছে যেখানে তাকে নেতানিয়াহু টেনে নিয়েছে। এটা পরিষ্কারভাবে বলা দরকার যে যুদ্ধ আমেরিকার মানুষ চায়নি, আর এর অনেকগুলো পরিণতির একটি হলো জ্বালানির দাম বেড়ে যাওয়া। ইরানও দাবি করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কারণে এই যুদ্ধে জড়িয়েছে, যদিও ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন। হ্যারিস আরও বলেন, আমরা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, নির্মম এবং অদক্ষ প্রশাসনের মুখোমুখি। ইরান যুদ্ধকে তিনি অ্যাপস্টিন ফাইল থেকে দৃষ্টি সরানোর একটি দুর্লভ চেষ্টা হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পকে কটাক্ষ করে হ্যারিস বলেন, তিনি আসল শক্তি কি সেটা বোঝেন না, বরং সারাক্ষণ নিজেকে মব বস হিসাবে উপস্থাপন করার চেষ্টা করেন। তিনি আরও বলেন, সত্য বলা, বিশ্বাসযোগ্য হওয়া, ধারাবাহিক থাকা, এসব ক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। পাশাপাশি সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যেখানে শূন্যতা তৈরি করেছে সেখানে চীনের মতো দেশগুলো সে জায়গা দখল করে নেবে। আরব ইসলাম হিমু, NTV অনলাইন। হরমুজ প্রণালী খোলার পরদিনই আবার বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। কোনো জাহাজ এই পথে চলাচলের চেষ্টা করলে তা ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলে ঘোষণা দিয়েছে IRGC। IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চলমান অবরোধের কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। যদিও মাত্র একদিন আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন যে গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক নৌপথ সাময়িকভাবে আবার খুলে দেওয়া হয়েছে। IRGC নৌবাহিনী শনিবার এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, পারস্য উপসাগর বা ওমান সাগরে নোঙর করা কোনো জাহাজই তাদের অবস্থান থেকে নড়াচড়া করতে পারবে না। তারা আরও জানায়, শুক্রবার রাত থেকে তাদের নিয়ন্ত্রণে কিছু জাহাজ প্রণালী অতিক্রম করেছে। তবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত আবারও এটি বন্ধ রাখা হবে। IRGC আরও বলেছে, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া শত্রুর সঙ্গে সহযোগী শত্রু হিসেবে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এই জলপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেল করতে পারে না। প্রায় 2 মাস ধরে ইরান কার্যত এই প্রণালীকে অবরুদ্ধ করে রেখেছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়ে গেছে। উল্লেখ্য, গত 4 মার্চ যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার জবাবে ইরান এই প্রণালী বন্ধ করে দেয়। পরে ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর শুক্রবার সাময়িকভাবে এটি খুলে দেয়া হলেও নতুন করে উত্তেজনা বাড়ায় আবারও তা বন্ধ করে দেয়া হয়। বর্তমানে কার্যকর থাকা 2 সপ্তাহের যুদ্ধবিরতি আগামী 22 এপ্রিল শেষ হওয়ার কথা। এর মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে, যদিও এখনও সুনির্দিষ্ট কোনো সময় নির্ধারিত করা হয়নি। আরব ইসলাম হিমু, NTV অনলাইন।